হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইকো কনসেপ্ট। আজকের ভিডিওতে কিছু অ্যারিথমেটিক কিছু ম্যাথামেটিক্সকে আমি তুলে ধরেছি, যেগুলো প্রিভিয়াস ওয়েস্ট বেঙ্গল এক্সামে এসেছে অনেকবার, ইভেন আদার্স এক্সামেও এসেছে অন্যান্য স্টেটের। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের এক্সাম আছে, প্লাস ক্যালকাটা পুলিশের যে কনস্টেবল ইনকাম কলকাতা পুলিশের, তো এই দুটোর জন্য যে রিলেভেন্ট কোশ্চেন্স প্রয়োজন সেই কোশ্চেনগুলোকে আমি তুলে ধরেছি এবং এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই ধরনের কোশ্চেন আসবে, তোমাদের টাইমটা খুব কম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পুলিশের যে বা কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর সার্জেন্টের যে এক্সাম হয়েছে সেখানে এনাফ সময় থাকে, কিন্তু এখানে তোমাদের অনেক কম সময় থাকবে, যার জন্য তোমাদেরকে খুব স্পিডে কিন্তু ম্যাথগুলো করতে হবে। যার জন্য তোমরা নিশ্চয়ই প্রত্যেকে কোনো না কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করছো বা কোনো সেলফ স্টাডিও করছো অনেকেই। তো সেখানে নিজেরা প্র্যাকটিস করেছো, কোনো না কোনো স্ট্র্যাটেজিতে তোমরা ম্যাথ করে আসছো অ্যাথমেটিকগুলো। তো এখানে আমি কিছু ম্যাথকে তুলে ধরেছি, তোমরা অ্যাজ এ মক টেস্ট তোমরা এটাকে ইউজ করতে পারবে। যদি মনে হয় আমি যে সব স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে আমি যেটা অ্যাপ্লাই করবো এখানে স্ট্র্যাটেজিগুলো বা যে ধরনের যেভাবে সলভ করবো, তোমাদের যদি ভালো লেগে থাকে একবার দেখে নিও, আশা করি খুব ভালো লাগবে। খুব ইজিলি ম্যাথগুলোকে সলভ করার চেষ্টা করব। আর তোমাদের যদি এর থেকে বেটার কোনো স্ট্র্যাটেজি থাকে বা তোমরা যদি অন্য কোনো প্রসেসে অভ্যস্ত হয়ে থাকো, তোমরা অবশ্যই সেখানে সেটা ইউজ করবো, এমন নয়। বাট আমি বলবো যে ম্যাথামেটিক্সগুলোকে যদি কমপ্লিট করে আসতে পারো সবগুলো, খুব প্লাস পয়েন্ট। তুমি অটোমেটিক্যালি 60 to 70 আরামসে পেয়ে যাবে যদি অ্যারিথমেটিকগুলোকে কভার করে আসতে পারো। ম্যাথ ছাড়লে কিন্তু কোনোরকমভাবেই কোয়ালিফাই করবে না, এবং চান্সেস থাকবে। দেখো, জিকে জিএসে তুমি যদি অ্যাটেম্প্ট করো, সেখানে সিলি মিস্টেক হোক নর্মাল মিস্টেক যে কোনোভাবে মিস্টেক তোমার হবেই, কিন্তু ম্যাথামেটিক্সে মিস্টেক হওয়ার চান্সটা অনেক কম, প্রবাবিলিটি অনেক কমে যাবে। তো যার জন্য আমি বলবো যে মন দিয়ে ভিডিওটা দেখো, মক টেস্ট হিসাবে কাজে লাগাও। যদি নিজেরা সলভ করতে পারো ভালো, আর না হয় আমার একবার স্ট্র্যাটেজি দেখে নাও কীভাবে আমি সলভ করছি, ঠিক আছে? তো চলো প্রথমে এটা দিয়ে স্টার্ট করা যাক, ঠিক আছে? দেখো, 32 men ক্যান ডিগ এ ক্যানেল ইন 12 days, 3 days after they started working। প্রথমে পড়ে নাও, 10 more men joined them, in how many more days will the remaining work be completed? 32 জন 12 দিনে একটা পুকুর খনন করছে, ধরে নাও একটা ক্যানেলকে খনন করছে। তো 3 দিন কাজ করলো, 32 জনে করলো, 12 দিনে কাজটা কমপ্লিট হওয়ার কথা, কিন্তু 3 দিন ধরে কাজটা করার পরে 10 জন লোককে আরও নিয়োগ করা হলো, যাতে করে কাজটা খুব কম দিনের মধ্যে কমপ্লিট হয়। কারণ বেশি লোক যদি নিয়োগ করা হয় তাহলে নিশ্চয়ই কম দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো যার জন্য বেশি লোক নিয়োগ করা হলো। তো এখানে দেখো যে 32 জনে কাজটা 12 দিনে কমপ্লিট করতো। কত কমপ্লিট করতো আমার দেখে লাভ নেই, এখানে ধরে নাও এখানে এক অংশ আছে কমপ্লিট করতো। তাহলে এই 32 জনে মিলে কী করেছে দেখো, 3 দিন কাজ করেছে, মানে 9 দিন আরও কাজ করতে হবে। তো এই 9 দিনে যে কাজটা করতে হবে সেই সময় 10 জনকে এক্সট্রা নিয়োগ করা হয়েছে, মানে 42 চলে এসেছে। এখন 42 মেলে এই 9 দিনে যে কাজটা কমপ্লিট হওয়ার কথা, সেটা এখন কতজনে মেলে কত দিনে কমপ্লিট হবে? দেখো, এখানে কি করবে, এটাকে ধরে নাও এক্স, এই জায়গাটাকে যেখানে জিজ্ঞাসা চিহ্ন আমি দিয়েছি, তাহলে এক্স ইকুয়াল টু কী করবে, এই 9টায় জিজ্ঞাসা চিহ্নের মাথায় যেটা থাকবে এই 9টাকে তুলে ধরবে, 9 ইন্টু, এবারে এটাকে দেখো এখানে কি হয়েছে, যে লোক সংখ্যা বেড়েছে। তাহলে লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন কি হবে, কমে যাবে, দিন কম লাগবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন কম লাগবে। এখানে জিজ্ঞাসা চিহ্ন যেখানে আছে সেই জায়গাটা দেখো, লোক সংখ্যা, এর সঙ্গে কোশ্চেনটা করবে, দিন সংখ্যা যদি বেড়ে যায়, লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কি হবে, কম হওয়ার কথা, কারণ লেবার বেশি নিয়োগ করা হয়েছে। তাহলে কমলে পরে এই কমটা উপরে উঠবে। তাহলে 32/42, কাটো 3 দ্বারা, 3 3 9, 3 14 42, আবার কাটো 7, এটা 16। তাহলে 3 ইন্টু 16 48 ডিভাইডেড বাই 7, এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো 6.88 সামথিং অ্যান্সার আসবে, ঠিক আছে? দেখে নেবে একবার। চলো সেকেন্ড ম্যাথ দেখো, ফটাফট দেখো, অত সময় থাকবে না। এই কন্ট্রাক্টর অ্যাগ্রি টু কমপ্লিট এ বিল্ডিং ইন 120 দিন। 120 দিনে একটা কন্ট্রাক্টর যে আছে সে 120 দিনের কাজ কমপ্লিট করবে বলে করেছে, ঠিক আছে?
দেখো 120 দিনে কাজটা কমপ্লিট করবে, কতজন এমএলএ? তার জন্য সে 75 জনকে নিয়োগ করেছে, 75 লোককে নিয়োগ করেছে, 75 ওয়ার্কারকে। আফটার 80 days অনলি হাফ অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। দেখো, টু অ্যাভয়েড এ পেনাল্টি অ্যান্ড ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক অন টাইম, হাউ মেনি অ্যাডিশনাল ওয়ার্কার মাস্ট বি এমপ্লয়েড? একটা কন্ট্রাক্টর 120 দিনে একটা কাজ কমপ্লিট করবে বলে ঠিকায় নিয়েছে একটা কাজকে, তো সে 75 জন তার জন্য নিয়োগ করেছে ওয়ার্কার। তো 80 দিন পর, 80 দিন গেল, কত বাকি থাকবে? 120 থেকে 80 দিন মানে 40 দিন বাকি থাকবে মাত্র। তো 80 দিন পর দেখা গেল যে মাত্র সে হাফ কাজ কমপ্লিট হয়েছে। তাহলে নিশ্চয়ই এই লেবার দ্বারা, 75 লেবার দ্বারা সম্ভব নয় এই কাজটা আবার 40 দিনের মধ্যে কমপ্লিট করা, কারণ 80 দিন অলরেডি লেগে গেছে হাফ কমপ্লিট করতে। তাহলে এই হাফ কাজে তোকে লেবার বেশি নিয়োগ করতে হবে। তাহলে যাতে করে পেনাল্টি বা না লাগে, ওকে কোনো রকম জরিমানা না লাগে, তার জন্য রিমেনিং ওয়ার্কটাকে সে টাইমের মধ্যে কমপ্লিট করতে চায়। তো হাউ মেনি অ্যাডিশনাল ওয়ার্কার মাস্ট হি এমপ্লয়েড? তো কত এক্সট্রা যে লেবার আছে তাকে নিয়োগ করতে হবে, এটাই কোশ্চেনে বলেছি। তো দেখো 120 দিন, তার মধ্যে 80 দিন অলরেডি হয়ে গেছে। তাহলে এই 80 দিনে কত কমপ্লিট করেছে? 80 দিনে কাজ কমপ্লিট করেছে হাফ অংশ, 75 জন এমএলএ, তাই তো? এটাই বলেছে। টোটাল 120 দিন, তার মধ্যে 80 দিন কাজ হয়ে গেছে, কত কাজ হয়েছে? হাফ কমপ্লিট হয়েছে 75 জনে। এখন কি হয়েছে দেখো, যে কত অ্যাড করতে হবে, কত লেবার অ্যাড করতে হবে, কত কাজ করতে গেলে আরও হাফ করতে হবে, তাই তো? তাহলে এই যে 75 কত অ্যাড করতে হবে, এই যে ধরো 80 দিন, তাহলে কত বাকি থাকছে আমার? 40 দিন, সরি এটা এটা 40 দিন। তাহলে এই 40 দিনে এই যে 40 জন, সরি এই যে 40 দিনে যে কাজটা কমপ্লিট করতে হবে, তো কত এক্সট্রা লেবার নিয়োগ করতে হবে, এটাই বলেছে। এটা ডেগুলো উপরে লিখে নিলে সুবিধা হয়, অত লেখার সময় থাকবে না, আমি ওই জন্য লিখি না। এটা হচ্ছে ওয়ার্ক, এটা লেবার, ঠিক আছে? তো লেবার তাহলে ইন্ট্রেস্ট করতে হবে। দেখো কাজ এটা সমান আছে, এটা দেখে লাভ নেই আমার। তাহলে কি হচ্ছে, এই জায়গাটা ক্যালকুলেশন দেখো, এখানটা আমি কি বলেছিলাম, যে এক্স নিয়ে নেবে। তাহলে এক্স ইকুয়াল 75 ইন্টু কী হচ্ছে, এই জায়গাটা দেখো, ডের সঙ্গে আমি যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে লেবার, সেটার কোশ্চেন করব। তো ডে যদি কমে যায় তাহলে আমাকে লেবার কী করতে হবে? বেশি নিয়োগ করতে হবে। তাহলে ডে কমে গেলে লেবার বেশি নিয়োগ করতে হবে, বেশি লাস্টে কি বললাম, বেশি নিয়োগ করতে হবে। তাহলে বেশিটা উপরে হবে, 80টা উপরে হবে। তাহলে 80/40, কাটো 2, তাহলে 150, 150 জন। তাহলে এই এক্সের জায়গায় 150 জন। তাহলে অলরেডি 75 ছিল, তাহলে বাকি লেবার কত অ্যাড করতে হবে? 150 মাইনাস 75, মতলব 75 লেবারকে আবার নতুন করে অ্যাড করতে হবে, ঠিক আছে? দেখো এই ম্যাথটা দেখো, আদিত্য বাই এ 300 ম্যাঙ্গো ফর আরএস 1100। Some of these mangoes are rotten and are thrown away. He sells the remaining mangoes at Rs 5 each and makes a profit of Rs 150. Find the percentage of mangoes thrown away. আদিত্য 300 ম্যাঙ্গো কিনেছে 1100 টাকা দিয়ে, তাদের মধ্যে কিছু আম পচে গেছে, কিছু ম্যাঙ্গো রোটেন পচে গেছে, যেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে হি সেলস দ্য রিমেনিং, বাকি আম কত থাকছে পড়ে? মনে করি যে এক্সটা ম্যাঙ্গো পচে গেছে, তাহলে রিমেনিং কত থাকবে? 300 মাইনাস এক্স থাকবে, এটা পড়ে থাকছে। তাহলে এটাকে বলেছে হি সেলস দ্য রিমেনিং ম্যাঙ্গোজ অ্যাট Rs 5, তো এটাকে 5 টাকা করে বিক্রি করেছে। তাহলে রিমেনিং ম্যাঙ্গো, যেটা বাকি যে ম্যাঙ্গো পড়ে আছে, তার বিক্রয় মূল্য হয়ে গেলো এটা। তাহলে এটা কী হচ্ছে? এসপি, সেলিং প্রাইস। আচ্ছা, তাহলে তার প্রফিট কত হচ্ছে? 150। তাহলে তার কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস নিশ্চয়ই 1100 হবে, 1100, কারণ 1100 দিয়ে তো 300 ম্যাঙ্গো কিনেছিল, কিছু পচেছে কিন্তু তার তো দাম লেগেছিল। তাহলে সিপি কত হবে? কস্ট প্রাইস 1100, এটা হচ্ছে সিপি। তাহলে কি হবে, এটা দেখো, এটাকে করে দাও, মাল্টিপ্লাই করে দাও, 5 3 1500। এটা আমি এসপি লিখছি, হ্যাঁ এটা এসপি, 1500, 5 3 1500 মাইনাস 5x, এটা এসপি হয়ে গেল, পুরোটা এসপি, এটা এসপি। আচ্ছা, এর থেকে সিপি বিয়োগ করে দাও, সিপি কত? 1100, এটা সিপি হয়ে গেল।
ইকুয়াল কত বলেছে 150। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে তো প্রফিট আসে, তো এটা তো প্রফিট না, এটা প্রফিট। তাহলে এবার দেখো 5x, তুমি এখানে একবার করে নাও। তুমি যদি এটাকে করে দাও, এটাকে আমি করে দিচ্ছি, সরি। দেখো এবার যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, 1500 মাইনাস 5x মাইনাস 1100, মানে এখানে 400 পড়ে থাকছে, মাইনাস 5x ইকুয়াল টু 150, এটাই তো। তাহলে 5xটাকে আমি ওই পাশে নিয়ে যাব, 5x সমান 150টাকে এই পাশে নিয়ে আসো, 250 হচ্ছে। এক্সের ভ্যালু কত হবে, 5 5 25, 50টা। তাহলে ম্যাঙ্গো কত নষ্ট হয়েছে, 50টা। এবারে 50টাকে পার্সেন্টেজে বের করতে হবে, টোটাল ম্যাঙ্গো কত, 300 ম্যাঙ্গো টোটাল। তাহলে পার্সেন্টেজে বের করতে গেলে 50, দেখে নাও 50 ডিভাইডেড বাই 300 ইন্টু 100, ডবল শূন্য কেটে দাও, তাহলে 50-এর 3, 50-এর 3 থাকছে, 50-এর 3 মানে 16.16, 16 পূর্ণ 2-3%, তো 16 পূর্ণ 2-3% বা 50-এর 3, যেটা অ্যান্সার থাকবে, যেরকম অ্যান্সার থাকবে সেরকম তোমাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে। 6 years ago দ্য এজ অফ ফাদার ওয়াজ 34। 6 বছর আগের ঘটনা হচ্ছে এটা কিন্তু। দ্য এজ অফ ফাদার ওয়াজ 34 years মোর দেন টুইস হিজ সন এজ। 6 বছর আগে ছেলের যা বয়স ছিল তার ডবল তার বাবার বয়স, তার থেকে আরও 34 বছর বেশি। মানে তার ছেলের যা বয়স, তার বাবার বয়স হচ্ছে তার ছেলের দ্বিগুণ, তার থেকে আবার 34 বেশি। আফটার হাউ মেনি ইয়ার্স ফ্রম নাও উইল হি বি টুইস হিজ সন এজ। মানে 6 বছর আগের এটা পাস্টের ঘটনা, এখনও প্রেজেন্ট আসেনি। তাহলে বলছো এখন থেকে, মানে প্রেজেন্ট থেকে কতদিন পরে তার ছেলের যা এজ থাকবে তার ডবল হবে তার বাবার এজ। দেখো 6 বছর আগের ঘটনা, 6 বছর আগে ধরে নাও যে তার ছেলের যে এজ ছিল, তার ছেলের এজ ছিল কত, তার ছেলের সনের এজ ছিল এক্স। আচ্ছা, বাবার কত এজ ছিল, ফাদার্সের কত ছিল, বাবার ছিল মোর দেন টুইস হিজ সন এজ, মানে এক্সের ডবল 2x, তার থেকে 34 ইয়ার মোর দেন, মানে 34 বেশি। এখন কি হয়েছে দেখো, 6 বছর পরে, মানে এটা তো 6 বছর আগের ঘটনা, তাহলে এখন বলতে গেলে 6 বছর যোগ করতে হবে। তাহলে এখনে দেখো এটা নাও, হ্যাঁ নাও, এখনের কি হচ্ছে x+6, এটা কার বয়স, তার সনের এজ। আর ফাদার্সের এজ কত হবে, ফাদার্সের এজ হয়ে যাবে 2x+34 আছে, তাহলে তার সঙ্গে আবার 6 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2x+40 হয়ে যাবে, 2x+40 তো। এবারে বলেছে এখন এটা প্রেজেন্ট এজ, এটা নাও, মানে এখন বর্তমান বয়স হয়ে গেল। এবার বলেছে যে কতদিন পরে, এখন থেকে কতদিন পরে, তাহলে ধরে নাও যে আবার y বছর পরে, তাহলে x+6+y বছর পরে, এদিকে y অ্যাড করব, আবার এটার সঙ্গেও বাবার যে বয়সটা 2x+40, এটার সঙ্গে আমি y অ্যাড করবো, এত y বছর পরে কী হবে বলেছে, সনের বা ছেলের যে এজটা ডবল হয়ে যাবে, বাবার যে বয়সটা ছেলের বয়সের ডবল হবে। মানে এর সঙ্গে তুমি টু মাল্টিপ্লাই করে দেবো পুত্রের বয়সের সঙ্গে। এবার তুমি ক্যালকুলেশন করো, 2x, দেখো 2x+6×2=12 প্লাস 2y ইকুয়াল কী হচ্ছে 2x+40 প্লাস y। এবার দেখো এই 2x যাবে, এই 2y, এই ওয়াইটাকে এই পাশে নিয়ে এসো, মানে অনলি y পড়ে থাকবে। এবার দেখো 40 আছে, 12টাকে ওই পাশে নিয়ে যাও, 40 থেকে 12 গেলে 28 থাকবে, তাহলে 28 বছর পর। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 28 বছর পর। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে 28। এ ট্রেডসম্যান মার্ক হিজ গুডস অ্যাট 24% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, 24%-এর উপরে। ঠিক আছে, তো দেখো 24% অ্যাবাভ, এটা যদি দেখে রাখবে যে কস্ট প্রাইস প্রথমে কি হয়,
দেখো প্রথমে একটা জিনিসের মার্কেট প্রাইস লেখা থাকে, মার্কেট প্রাইস থেকে যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন সেলিং প্রাইস আসে, এবং সেলিং প্রাইস থেকে যখন প্রফিটটাকে বাদ দিয়ে দেবে তখন তোমার সিপি আসবে, তাই তো? তাহলে সব থেকে বড়ো মার্কেট প্রাইস হয়ে থাকে, মার্ক প্রাইস, যেটা মার্কেট প্রাইস নয় মার্ক প্রাইস, তারপরে সেলিং প্রাইস, তারপর সিপি হয়, তাই তো? তাহলে দেখো এখানে 24% প্রফিট, 24% প্রফিট মানে কি? 24% মানে বলতে পারি, দেখো 24%টাকে আমি এইভাবে লিখতে পারি, 24/100, 4 দ্বারা কাটো, 4 6 24, 4 25, মানে আমি এটাকে বলতে পারি 6/25, 6/25 তো এইভাবে এটাকে করা যায়। তো 4% মানে কি? 24 মানে কি 4 × 6, তো 4% মানে আমি বলতে পারি 1/25, কারণ 4/100, 4 দ্বারা কাটো 25, উপরে থাকছে 1, নিচে 25, তাহলে 4% যদি 1/25 হয়, 4% তাহলে 1/25, 4×24 আছে, তাহলে 1/25 × 6, মানে 6/25 বলতে পারি। তো এটাকে শর্ট সময় তোমাকে শিখতে হবে, ঠিক আছে? তাহলে 24% মানে হচ্ছে 24% মানে হচ্ছে গিয়ে 6/25, ঠিক আছে? তাহলে 25 যদি সিপি হয়, দেখো কস্ট প্রাইস থেকে বাড়ানো হয় 24%, তাহলে এটা কত হবে? মার্কেট প্রাইস হবে, কত হবে? 25 + 6, 6 বাড়ানো হয়েছে মানে 31, 31 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 31/25, এটা যদি সিপি হয় এটা হয়ে যাবে মার্কেট প্রাইস। এবারে দেখো কি হচ্ছে, হি অ্যালাউ হিজ কাস্টমার এ ডিসকাউন্ট অফ 13% ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট কোনখান থেকে হয়ে থাকে? ডিসকাউন্ট মার্কেট প্রাইস থেকে হয়ে থাকে, মার্ক প্রাইস থেকে হয়ে থাকে। যে মার্ক প্রাইস থাকে, যেটা মার্কিং করা থাকে কোনো একটা গুডস বা দ্রব্যের উপর, সেখান থেকে কিছু পার্সেন্ট ছাড় দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এটা দেখো যে আমি বের করে নিলাম এই 24%টাকে, যখন আমি ক্যালকুলেশনস করলাম এটাকে বের করলাম যে 31/25, এটা যদি সিপি হয় এটা কি হবে? মার্ক প্রাইস, এটা মার্ক প্রাইস হবে, এটা কিছু নয়। হ্যাঁ, কনফিউজ হবে না, দেখো জিনিসটা 24%টাকে আমি লিখতে পারি 6/25 লিখতে পারি, 24% অ্যাবাভ, মানে কস্ট প্রাইসের অ্যাবাভ। কস্ট প্রাইস কত? 25, তাহলে মার্ক হেজ গুডস মানে এমপি, মার্ক প্রাইস, তো মার্ক প্রাইস কত? 25 + 6 31, তাহলে আমি বলতে পারি যে 31 টাকা, 31 ইউনিট, সরি এ টাকা নয় এগুলো, 25 হচ্ছে সিপি আর এটা হচ্ছে গিয়ে এমপি। এটুকু বুঝেছো? এইবার দেখো, এবারে কি হচ্ছে, 13% ডিসকাউন্ট দিচ্ছি। কোথা থেকে ডিসকাউন্ট দিচ্ছি? এখান থেকে। তাহলে দেখো 31 থেকে, হ্যাঁ এটা দেখো 31 থেকে, এটা এই ম্যাথটা না, কোনটা? এটা। তাহলে 31, নিচে আছে 25, এটা সিপি, এটা এমপি, মার্ক প্রাইস। তাহলে এখান থেকে 30% ডিসকাউন্ট দিচ্ছে। 30% ডিসকাউন্ট মানে বলতে পারি যে 100 টাকাতে ডিসকাউন্ট দিলে কত হবে? সেলিং প্রাইস 87 হবে, তাই তো? 87, তাহলে 87, 100 টাকাতে যদি 87 হয় তাহলে 1 টাকাতে কত হবে? 87/100 × 31, 31 টাকাতে কত হবে বের করতে হবে আমাকে, তাই তো? তাহলে দেখো এটাকে, এটার সঙ্গে আমি কত মাল্টিপ্লাই করব? 31, 87, সরি, তাহলে 31 আছে মার্ক প্রাইস, 25 কস্ট প্রাইস। তাহলে 30% ডিসকাউন্ট কোথা থেকে হবে? মার্ক প্রাইস থেকে হবে। তাহলে 31-এর ডিসকাউন্ট দেখো, 31 ইন্টু কত হবে? 87 / 100 হবে, হবে কি না? তাহলে এটা হয়ে গেল আমার কি, এটা কি হবে? এটা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। মার্ক প্রাইস থেকে যদি ডিসকাউন্ট দেওয়া হয়
তবে কী আসে, সেলিং প্রাইস আসবে, এসপি আসবে। তাহলে এটা এসপি হয়ে গেল। আচ্ছা, যদি এটা এসপি হয়ে যায় তাহলে সেলিং প্রাইস কত, সিপি কত, এটা মনে করো এসপি, টোটালটা হচ্ছে এসপি। তাহলে প্রফিট সমান কী হবে, প্রফিটটা হয় প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি হয়ে থাকে। তো এই 25টা কি, এটা সিপি তো। আচ্ছা, এটা যদি পুরোটা এসপি হয়ে থাকে তাহলে 31 ইন্টু 87, 31 ইন্টু 87 বাই 100 মাইনাস 25, এটাই প্রফিট, তাই না? তাহলে দেখো 31 ইন্টু 87 কীভাবে মাল্টিপ্লাই করবে দেখাচ্ছি পরে। এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 8 3 8 24, 3 8 24 চল্লিশ, 24, 2 7 7, 2697 আসবে, মাইনাস 100 ইন্টু 25 মতলব 2500, নিচে আসবে 100। যদি মাইনাস করে দাও 2697 থেকে 2500 কত আসবে, 197 ডিভাইডেড বাই 100, তাই তো। তাহলে 1.97 আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা 2500 হচ্ছে না, হ্যাঁ 2500 মাইনাস করেছে, ঠিক আছে। তাহলে 197, তাহলে প্রফিট আসছে যদি ক্যালকুলেশন করা হয় কত আসবে, 1.97, তাই তো। এবার দেখো এটা এটা দেখে নাও, একটু দেখে নাও, নোট করে নাও দরকার পড়লে। 1.97 আসছে। এবার দেখো 1.97 প্রফিট হচ্ছে, কত হচ্ছে এটা, 25 হচ্ছে। কস্ট প্রাইস তো, কস্ট প্রাইসের উপর এটা হবে ইন্টু 100, কাটো এটাকে 4, তাহলে এটাকে যদি তুমি করো 4 7 28, 4 9 36, 7 38, 4 1 4, 5 6 7, 7.88, এটা অ্যান্সার আসবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ক্যালকুলেশন কি হয়, 87 ইন্টু 31 যদি ক্যালকুলেশন করতে হয় তোমাকে প্রথমে কি করতে হবে, 87 সাথে তুমি প্রথমে 30 গুণ করে নিও, এই একটা এখন ছেড়ে দাও, তাহলে এটা খুব ইজি হয়ে যাবে। এটা 3 7 21 1, 3 8 24, 26, 26 আর এটা শূন্যটা 26 তো 10 হয়ে গেল, তার সঙ্গে 87 অ্যাড করে দাও, 87 ইন্টু 1, তাহলে 2697, এটাই অ্যান্সার হবে। তো এইভাবে ফটাফট ক্যালকুলেশন করবে, অত সময় থাকবে না। যাই হোক, নেক্সট অঙ্ক যাও। এ সাম অফ এত অ্যামাউন্ট এত ইন 3 ইয়ার্স ইন সার্টেন রেট অফ ইন্টারেস্ট, কোনো একটা রেট অফ ইন্টারেস্ট মনে রাখো, মনে করে যে 5%, যাই হোক এটা X% ইন্টারেস্ট রেট, সরি এটা ধরে নাও যে R% ইন্টারেস্ট রেট। তো R% ইন্টারেস্ট রেটে কী হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টে, কম্পাউন্ড সিআইএ 3 ইয়ার্সে কত হচ্ছে, 24,389। কত সাম অফ অ্যামাউন্ট কত আছে, প্রিন্সিপাল যেটা বলছে 15,625। আচ্ছা, এটা কনভেনশনাল যেরকম ওয়েতে করা হয় সেরকমভাবেই করো। কম্পাউন্ড ইন্টারেস্টের সুদের যে এটা ফর্মুলাটা আছে, কি আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হবে, এটা সমানই অ্যামাউন্ট হয়, এটা সমান অ্যামাউন্ট হয় কি না। তাহলে পি সমান কত এখানে, 15,000, পি সমান হচ্ছে 15,625, এটা হয়েছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার এন, এন সমান ইয়ারটা, এখানে টাইম, এন সমান, এন মানে টাইম, টোটাল অ্যামাউন্ট কত আছে, 24,389, ঠিক আছে। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3, এটা সমান কত হয়ে যাবে, 24,389 ডিভাইডেড বাই 15,625, ঠিক আছে। এবার এই যে দেখে নাও একবার, 1 কি হলো, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ছিল, মানে এন মানে 3, এটা ইকুয়াল টু কত হচ্ছে, 24,390, নিচে হচ্ছে 24,389 বাই 15,625। আচ্ছা দেখো, এটাকে কিউব আনতে হবে, মানে কতর কিউব হলে 15,625 আসবে, কীভাবে আইডিয়া লাগাবে, একটা আন্দাজে আইডিয়া লাগাতে হবে তোমাকে। সেই মুহূর্তে 30-এর কাউন্টিং করো, 30 যদি করা হয়, 30-এর কিউব করা হয় তো 3 3 9, 9 3 27, মানে অ্যাপ্রক্সিমেটলি 27,000 আসবে। তাহলে 30 হবে না, লাস্টে 5 আছে, মানে নিশ্চয়ই 25 আসবে। তাহলে 25-এর পরে দেখো, 25-এর মাল্টিপ্লাই 3 করে দেখো, 15,625 আসবে। তাহলে 25-এর পরে নিশ্চয়ই এই 15,000 থেকে বেশি আছে,
তাহলে 26 আগে দেখো লাস্ট ডিজিটগুলো দেখবে, 26-এর যদি কিউব করা হয় তো ইউনিট ডিজিট কী আছে, 6 আছে, 6-এর কিউব করলে লাস্ট ডিজিট 6 আসবে, তাহলে 6 হবে না। 7 দেখো, 7-এর কিউব আছে, 7-এর কিউব 7 7-এ 9, 7 9 63, লাস্টে 3 আসছে, তাহলে 9 আনতে হবে। তাহলে কত হবে, 7ও আসছে না, 8 আসছে না, 8 8 তো হবেই না, 9 আসছে। 9 ইন্টু 9 ইন্টু লাস্ট ডিজিট দেখো, 9 9 81, 9 9 9 1 9, মানে 29 এর আসবে। তাহলে আমি বলতে পারি যে 1 প্লাস আর বাই 100 হোল হোল কিউব ইকুয়াল টু 29/25 তার কিউব, এটা আমি বলতে পারি। হয়েছে এটা। এবার দেখো তাহলে আমি এটা বলতে পারি যে 1 প্লাস আর বাই 100 হোল কিউব সমান আমি বলতে পারি 29/25 তার কিউব। উপরের কিউবগুলো দেখো সমান হয়েছে, ঘাতটা যদি সমান হয়ে যায় নিচের এটা সমান, বেসটা সমান হয়ে যাবে। তাহলে 1 প্লাস আর বাই 100 মানে 100 প্লাস আর বাই 100 হতে হবে, লসাগু এলসিএম নিয়ে নিলাম, সমান 29/25। আচ্ছা 25 29 এটা, তো 25-এ এটা কেটে দাও, 4-এ যাবে, এটা 4 এখানে 1 থাকবে, ঠিক আছে। তাহলে এবার দেখো 4 ইন্টু 29, 4 29-এ 4 9 36, 116, তাহলে এটা আসছে এই পাঁচটা দেখো 100 প্লাস আর ইকুয়াল টু কত আসবে, 4 ইন্টু 29 116। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে, 116 থেকে 100 গেলে অনলি 16, তাহলে আর সমান 16%। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো, এ সাম অফ মানি ট্রিপল ইট সেলফ অ্যাট এ সার্টেন রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 17 ইয়ার্স, কম্পাউন্ড ইন্টারেস্টে হচ্ছে। তাহলে 17 বছরে কী হচ্ছে দেখো, 17 বছরে কত হচ্ছে, মানি মূলটা ট্রিপল হয়ে যাচ্ছে, মানে 3 গুণা হয়ে যাচ্ছে, তাই তো 3 গুণা হয়ে যাচ্ছে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট অ্যামাউন্ট 81 টাইমস অন ইট সেলফ, তাহলে 81 মানে কত গুণা হতে হবে, 27 গুণা হলে 81 হবে। তো এই 81টা কতর ইয়ে 81 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 3^4, 81 মানে 3^4 বলতে পারি। তাহলে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে এদিকে গুণা করে দেবে, তাহলে চলে আসবে অ্যান্সার 4 ইন্টু 17 68 অ্যান্সার হবে। এবার এই জিনিসটাকে দেখো এবার কী হবে, এই যে আসছে এটা, এটা ধরো মনে করো যে কোনো একটা টাকা, মনে করো যে 5 বছরে কোনো একটা টাকা দুগুণা হয়ে যায়, তাহলে নেক্সট 5 ইয়ার্সে কী হবে, এটা 4 গুণা হবে। আচ্ছা নেক্সট 5 ইয়ার্সে কী হবে, এটা 4-এর ডবল 8 আসবে। আচ্ছা নেক্সট 5 ইয়ার্সে এটা দেখো 8-এর ডবল 16 আসবে, তাই তো। তাহলে কত বছর লাগছে, 1 2 3 4 বছর। তাহলে এটা কতর গুণিতক হওয়া দরকার, 4-এর গুণিতক, 4 5 20 আসছে 4-এর গুণিতক। তাহলে এখানে দেখো 16 যে ডিজিটটা এসেছে এটা কতর গুণিতক, 2^4-এর, তাহলে এই 4টাই তো এখানে এসেছে। এটাকে বোঝাবো নিজস্ব ক্লাসে ভালোভাবে, যদি আমার সঙ্গে চলতে চাও ক্লিয়ারভাবে বোঝাবো, এখন অত সময় নেই, এখন ফটাফট অঙ্কগুলো করে নাও। তো এখানে 68 অ্যান্সার চলে এলো ওটা। এ ম্যান গোজ টু নাগপুর ফ্রম বিশাখাপত্তনম, নাগপুর থেকে বিশাখাপত্তনম যাবে, কত স্পিড আছে, 24 স্পিডে যাবে, ঠিক আছে। অ্যান্ড রিটার্ন করবে কত, কত পিক আপে, 40 পিক আপে রিটার্ন করছে 40। এটার ফর্মুলা জানো, 2 ইন্টু এক্স 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, ফর্মুলা জানো, অ্যাপ্লাই করে দাও। 2 ইন্টু 2xy, 2 ইন্টু 24 ইন্টু 40, নিচে আসছে কত আসবে, 40 প্লাস 24, 60 70 64 আসছে। 2xy মানে 2 ইন্টু 24 ইন্টু 40, নিচে আসছে এক্স প্লাস ওয়াই 40 প্লাস 24 মানে 64, ঠিক আছে। কাটো, 6 দ্বারা কাটো, 4 দ্বারা কাটো, 4 দ্বারা কাটো, 4 10 40, 4 1 4, 4 6 24, 2 দ্বারা কাটো, 8 8 3 24,
তাহলে 3 10 30 সমান 30। এভারেজ স্পিড দাঁড়াবে 30। এভারেজ স্পিডের কী হবে অ্যান্সার? এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। মানে দুটো যে ডিস্টেন্স থাকছে, স্পিড থাকছে যাওয়ার সময় আর আসার সময়, দুটো স্পিডের গুণ হবে, তার সঙ্গে 2 গুণ হবে এবং সেটাকে ডিভাইড হবে দুটো স্পিডের যোগ দ্বারা। ঠিক আছে। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, দুটো ক্যান্ডিডেটের ইলেকশন হচ্ছে, এটা দেখো ভালোভাবে মন দিয়ে। দুটো প্রথমে কি হয় দেখো, প্রথমে কি হয়, রেজিস্টার্ড ভোটার থাকে। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট পড়ে না প্রথমে। 82% অফ দ্য রেজিস্টার্ড ভোটার্স কাস্ট দেয়ার ভোট। কাস্ট দেয়ার ভোট মানে এই ওয়ার্ডটা মানে হচ্ছে ভোট দিয়েছে। 4% অফ দ্য ভোটস পোল্ড ওয়ার ফাউন্ড ইনভ্যালিড। ইনভ্যালিড কখন হয়ে থাকে? মনে করো এখানে টোটাল ভোটার আছে 100 জন, 100 জন রেজিস্টার্ড ভোটার, একটা গ্রামের ভোটার থাকে যা, এবার তাদের মধ্যে হয়তো প্রেজেন্ট আছে, মানে ভোট যারা দিয়েছে তাদের মধ্যে ধরে রাখো 80 জন ভোট দিয়েছে। ঠিক আছে। এবারে যে 80 জন ভোট দেবে, 80 জনের কিন্তু ভোট প্রপারলি পোলিং হবে না, কারণ সেখান থেকে কিছু লোক থাকবে যারা হয়তো দুটো ক্যান্ডিডেটের মাঝে দিয়েছে, বা হয়তো টিপ দেয়নি, বা হয়তো ছিঁড়ে গেছে, কোনো কারণে সেগুলো ইনভ্যালিড হয়ে যাবে। তো এখান থেকে মনে করো 5টা ইনভ্যালিড হয়ে গেল। তাহলে অ্যাকচুয়াল যে কাস্টিং ভোট, অ্যাকচুয়াল যে ভোট মানে ভ্যালিড ভোট যা দাঁড়াবে, এটা ভ্যালিড ভোট বলা হয়। এই ভ্যালিড ভোটটার উপর কাউন্টিং হবে। তো ভ্যালিড ভোট কত হবে? 80 মাইনাস 5 মানে 75 হবে। এই 75-এর উপর কাউন্টিংটা হবে। অথচ ভোটের রেজিস্টার্ড ভোটার কত? 100 জন। সেখান থেকে সবাই তো উপস্থিত থাকে না ভোটের দিন, অনেকে বাইরে থাকে। তো 80 জন থাকে, এইবার 80-র মধ্যে পুরোপুরি হবে না, সেখান থেকে ইনভ্যালিড কিছু পার্সেন্ট যাবে, ইনভ্যালিড যে কোনো উপায়ে যাবে। তো 5% ইনভ্যালিড গেল। তো এটা হচ্ছে কনসেপ্ট। এবার দেখো 82% রেজিস্টার্ড ভোটার, তাহলে 100 ভোটার, তার মধ্যে 82% রেজিস্টার্ড ভোটার কাস্ট দেয়ার ভোট। 4% অফ দ্য ভোটস পোল্ড ওয়ার ফাউন্ড ইনভ্যালিড। ইনভ্যালিড হয়েছে মানে ছিঁড়ে গেছে, বা হয়তো ঠিকমতো জায়গা দিতে পারেনি, বা হয়তো দুটো ক্যান্ডিডেটের মাঝে দিয়েছে, যেখানে কনফিউজ হয়েছে ওরা ক্যান্সেল করে দেবে ওটাকে। দ্য উইনিং ক্যান্ডিডেট গট 60%। তাহলে টোটাল যে ভ্যালিড ভোটটা হলো তার 60%, মানে রেজিস্টার্ড ভোটার থেকে কাস্ট ভোট হলো, যেগুলো উপস্থিত হয় না, যেগুলো উপস্থিত হয়েছে তারা ভোট দেবে, সেই ভোট থেকে আবার কিছু পার্সেন্ট ইনভ্যালিড হবে। তাহলে যেটা ভ্যালিড ভোট থাকবে তার 60% পেয়েছে যে উইন করেছে, যে ভোটে জিতেছে। যে হেরেছে সে কত পাবে? তাহলে টোটাল ভোট তো আবার 100% হয়ে যাচ্ছে না। টোটাল ভোট যে ভ্যালিড ভোটটা মনে করো তাহলে 100%, তাহলে তার 60%। তাহলে যে হেরেছে সে কত পাবে? এ যদি 60% উইন করে তাহলে লুজ কে করবে? 40% পাবে। তাহলে মার্জিন মানে কত ভোটে জিতেছে? 20%। এই 20% ভোটে জিতবে, এটা থেকে একটা বিয়োগ। ঠিক আছে। ফর এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল তাহলে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি আমি। মনে করো যে টোটাল 100 ভোটার আছে, টোটাল 100 ভোটার আছে। এখানে তুমি পেলে, মনে করো তুমি ওই জিতেছো, তুমি পেয়েছো হয়তো 65% পেয়েছো। 65% তুমি যদি পেয়ে থাকো, তুমি উইন করেছো, তাহলে যে লুজ করেছে সে কত পার্সেন্ট পাবে? 35 পাবে। তাহলে তুমি কত ভোটে জিতবে, ওর থেকে কত ভোটে এসে জিতবে, এটা থেকে একটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। তাহলে 0 3 30টা, তাহলে 30টা ভোট তুমি বেশি পেয়েছো। তো সেটাই এখানে বলা হয়েছে। দেখো কি বলেছে এখানে কোশ্চেনটা এবারে। 82% রেজিস্টার্ড ভোটার কাস্ট দেয়ার ভোট। তাহলে 82% ভোট দিতে গেছে বুথে, সেই বুথ থেকে পরে যখন কাউন্টিং হয়েছে তখন দেখছি 4%, এই 82% ভোটের 4% ইনভ্যালিড হয়েছে। তাহলে ভ্যালিড কত থাকবে? 4% যদি ইনভ্যালিড হয় তো ভ্যালিড থাকবে 96। তাহলে এটা 96%, এটা হচ্ছে ভ্যালিড ভোট। এটা ভ্যালিড ভোট হয়ে গেল। এই যে ভ্যালিড ভোটটা হয়েছে, ভ্যালিড ভোট, তাহলে উইনিং ক্যান্ডিডেট 60% পেয়েছে। উইনিং ক্যান্ডিডেট 60% পেয়েছে, যে লুজ করেছে, যে হেরে গেছে সে পাবে 40%। তাহলে তাহলে 60% আর 40%-এর মার্জিনটা কত হবে? ডিফারেন্স কত হবে? 20%। 20% হবে কি না? এই 20% সমান কত হচ্ছে? তাহলে 20, এই যে টোটাল, এটা ভ্যালিড ভোট, তো এটা ভ্যালিড ভোট 4% ইনভ্যালিড বাদ দিয়ে, এই ভ্যালিড ভোটের কত পার্সেন্ট? 20%। 20% মানে আমি বলতে পারি 1/5। তাহলে এটার 1/5 গুণ করে দিলাম তার সাথে, এটা সমানে কত? 1968। এটাই তো বলেছে।
ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশনস করে দেখো এটা কীভাবে কাটবে। আচ্ছা একটু ফ্রেশভাবে লিখি না, 82 × 96 ভালোভাবে লেখা যাক ছোটো ছোটো করে, আমার জায়গা কম আছে। 82 × 96 ডিভাইডেড বাই 100 ইন্টু 20% মার্জিন, মানে টোটাল ভ্যালিড ভোটের 20% তো 20% মার্জিনটাই দেওয়া আছে, তাহলে একের কত হলো, একের 5 হবে। 20% মার্জিন, তো এই মার্জিন দেওয়া আছে টোটাল ভোটের তো 20%, টোটাল যে হয়েছে, টোটাল যে ভ্যালিড ভোট তার 20%, মানে তার একের 5, এটা সমানে তো দেওয়া আছে 1968। এবার ক্যালকুলেশন করে দেখো, প্রথমে একটু কমিয়ে নাও। আচ্ছা 8 দ্বারা যাবে, হ্যাঁ 8 দ্বারা চলে যাবে। 8 দ্বারা যদি যায় 8 একে 8, 8 2 16, 12 থাকছে, এটাকে ডাইরেক্ট কাটো 8 দ্বারা। 8 2 16, 4 8 32, 36 থাকছে, 4 8 32, আর 8 যোগ 48 এটা থাকছে। তাহলে দেখো 82 আর এটা 3-এ চলে যাবে, 3-এ যাচ্ছে, 3 82-তে গুণ করলে 246 আসবে। আচ্ছা এটাকে কাটো, 3 4 12, 3 4 12 এলো, ঠিক আছে। আচ্ছা এটা কাটো, 4 দ্বারা 100-কে কত আসছে, 25 আসছে, 4 25 100, তাহলে 25 × 5, উপরে কত থাকছে, উপরে 1 থাকছে, নিচে 125 হচ্ছে, ঠিক আছে, এই 5টা 1 হয়েছে। তাহলে দেখো একের ভ্যালু চলে এলো, একের ভ্যালু কত হচ্ছে, 1%-এর ভ্যালু। এই যে মাল্টিপ্লাই তুমি যদি করো, 1 1 1 আসছে 1%, আর এই 5টা আসছে 125%, 125 আসছে। তাহলে 1%-এর ভ্যালু 125 যদি হয়, তাহলে 100% নিশ্চয়ই রেজিস্টার ভোটার ছিল, তাহলে তার সঙ্গে 100 গুণ হয়ে যাবে, 125-এর সঙ্গে ডবল জিরো লেগে যাবে, তাহলে 12,500 হচ্ছে রেজিস্টার্ড ভোটার। তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো করে ভিডিওটা একবার দেখে নাও। যদি এ ধরনের ম্যাথামেটিক্স শিখতে চাও তাহলে আমি সিরিজ ওয়াইজ করাবো, চিন্তা নেই, খুব স্পিডে করাবো, খুব জলদি করবো। পিপিটির জন্য প্রবলেম হচ্ছে, লাইভ আসতে পারছি না, নানা রকম নিজের জবের জন্য প্রবলেম হচ্ছে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের আমি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, রিসেন্ট অনেকগুলো এক্সাম এসএলএসটি রয়েছে, আবার ডাব্লিউবিসিএস বেরোবে, অনেক ম্যাথামেটিক্সের ভালো ভালো আমি ক্লাস নিয়ে আসবো। বাংলা ভার্সন শুরু করেছি, যদিও আমি হিন্দি ভার্সনে ক্লাস করাই ইকোনমিক্সের জন্য। তো ম্যাথামেটিক্স আমি পড়াবো, অ্যারিথমেটিক পড়াবো, প্রথমে কমপ্লিট করবো, কারণ ওয়েস্ট বেঙ্গল অ্যারিথমেটিকের উপর বেস করেই ম্যাক্সিমাম এক্সাম হয়ে থাকে। তুমি দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে, আদার্স অ্যালজেব্রা বাগার আসে না, খুব কম আসে। বাকি সব ট্রিগোনোমেট্রি সব কিছু করাবো, বাট সময় লাগবে আমাকে, কারণ আমার সেরকম কোনো স্টুডিও বা রুম নেই যেখান থেকে আমি রেকর্ডিং ভিডিও করবো। ইভেন আমার নিজস্ব জবের জন্য আমার হয়ে ওঠে না, যাই হোক সময় পাই না। তো ঠিক আছে, আমি কন্টিনিউয়াসলি ক্লাস দেবো, সাবস্ক্রাইব করে রেখে দিও, নিশ্চয়ই ইম্পর্ট্যান্ট ক্লাস করাবো। ইকোনমিক্সের ভিডিও নিয়ে আসবো, বেসিক ইকোনমিক্সের যাবতীয় কনসেপ্ট দেওয়া হয় ইজি ল্যাঙ্গুয়েজে। তো আশা করি আদার্স অনেক কিছু এক্সাম রয়েছে, ভালো করে প্রিপারেশনস নাও। যে কোনো ইনস্টিটিউশন থেকে, যে কোনো যেটা ভালো লাগবে সেসব ইনস্টিটিউটে পড়াশোনা করো, সেখান থেকে নানা রকম কায়দা শেখো, রাত দিন পড়াশোনার মধ্যে ইনভলভ থাকো, জব 100% হয়ে যাবে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ।